আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। সমন্বয় পরিচয়ে এখন আর কোনো অস্তিত্ব নেই মন্তব্য নাহিদ ইসলামের। পূর্বের রেশারেশির জেরি সার্জিসের উপর হামলা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি। ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান সেনাবাহিনীর। এবং ডিপিএলে রূপগঞ্জকে হারিয়ে চমক ধানমন্ডির। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয়ে এখন আর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে কেউ বৈষম্য বিরোধী বা সমন্বয় পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক। এ সময় নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তার মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিট করে না সেই অর্থে। দেশের বর্তমান পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অশেষ নিয়ামত, বরকত, নাজ্জাত আর মাগফিরাত আর অফুরন্ত ফজিলতের বাণী নিয়ে আসা পবিত্র মাহে রমজান মুসলিম উম্মার জন্য বেশ গুরুত্বপূর্ণ আর তাৎপর্য বহন করে। বলা হয়, কম আহার, কম নিদ্রা, কম কথা বলার মধ্য দিয়ে সকল পাপ কার্য থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। এই মাসকে বলা হয় সংযমের মাস। তবে রমজানকে সামনে রেখে অনেকেই হয়ে ওঠেন অতিরিক্ত ভোজন বিলাসী। সংযম আর ভোজন বিলাসী এই শব্দগুলো নিয়ে নগরবাসীর কথা, নগরবাসীর ভাবনায় তুলে ধরেছেন সহকর্মী রফিকুল ইসলাম। সমগ্র বিশ্বের মুসলিম উম্মার কাছে রমজান একটি ফজিলতপূর্ণ মাস, একসাথে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। এ মাসেই নাজিল হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। আল্লাহর পক্ষ থেকে এ মাসে 30টি রোজার বিধান রয়েছে। রহমত, নাজাত এবং মাগফিরাতের ফায়সালা রয়েছে এ মাসেই। তাই যত বেশি সম্ভব আল্লাহর ইবাদত বন্দেগী করে এ মাসটি কাটিয়ে দেওয়া হচ্ছে সর্বোত্তম। বলা হয়ে থাকে, কম আহার, কম নিদ্রা, কম কথা বলা, এমনকি পাপ কাজ থেকে দূরে থাকা হচ্ছে এর মহত্ব। অর্থাৎ রমজান হচ্ছে সংযমের মাস। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। রমজানকে সাথে রেখে বা রমজানকে সামনে রেখে অনেক সাধারণ অতিরিক্ত ভোজন রসিক হয়ে ওঠেন বা ভোজন বিলাসী হয়ে ওঠেন। আসলে সংযমের সাথে কতটা সাংঘর্ষিক জেনে নিব আজকের নগরবাসীর ভাবনায়। দর্শক, মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা ফরজ করে দিয়েছেন এবং বলা হচ্ছে রমজান হচ্ছে সংযমের মাস। কিন্তু আসলে রমজানকে সামনে রেখে দেখা যায় আমরা অতিরিক্ত ভোজন বিলাসী হয়ে উঠি। তো আসলে এটা কেন, বা এটা কি রমজানের তাৎপর্যকে নষ্ট করছে না? না, অবশ্যই নষ্ট করতেছে। অতিরিক্ত ভোজন বিলাসিত হওয়া যাবে না। কেন, সংযমের মাসে আমাদেরকে সংযম প্রদর্শন করতে হবে এবং রোজার যে তাৎপর্য, যে যারা খেতে পায় না বা যাদের খাবার অভাব, যে তারা কি কষ্টটা ভোগ করে, আমরা রমজান মাসে যাতে সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু এই রমজানে আমাদের, বিশেষ করে বাংলাদেশে আমাদের যেহেতু একটা প্রচলিত আছে যে রমজান মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেবেন না, এই জন্য আমরা হয়তো অতিরিক্ত খরচ করে ফেলি। আর সারাদিন না খাওয়ার পরে আমাদের যে ক্রেভিংটা তৈরি হয়, এই জন্য আমরা আসলে অতিরিক্ত ভোজন করি, কিন্তু যেটা রমজানের তাৎপর্যের সাথে টোটালি যায় না আর কি। আচ্ছা, রোজার মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেবেন না, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে কম আহার, কম নিদ্রা, আল্লাহর ইবাদত বেশি করা, কোরআন শরীফ বেশি করা।
তো সেটা না মেনে খাবার হিসাব নেবেন না, সেটাকে আমরা কেন বেশি জোর দিচ্ছি এটার উপরে? না, বেশি জোর দিচ্ছি না, আসলে এটাই তো আসলে আমাদের শয়তানের ওয়াসওয়াসাটা তো এটাই, যে আমরা সঠিক পথ রেখে যেটা আমাদের জন্য সুবিধা হয় আমরা ওইটা গ্রহণ করতেছি আর কি। রমজানের সাথে খাবারের তো সম্পর্ক থাকবেই। কারণ হইলো মনে করেন যে আপনার রমজান যে কোনো মানুষ থাকে চায় যে ভালো মন্দ খাওয়ানোর নিগে এবং কি খাওয়ানোর জন্য চেষ্টায় থাকে আর কি। ভোজন বিলাসে হচ্ছে আপনার এক টাইম, ঠিক আছে? সারাদিন তো মনে করেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করার আছে, রানিং আছেই। ওই এক টাইম তো একটু ভালো মন্দ খেতে হবে। 11 মাস খুবই ক্ষুধার্ত থাকি, খাওয়া দাওয়া করি রেগুলার। আর প্লাস একটা মাস ওই সংযমটা আমাদের মধ্যে আসে। আমরা মুসলমান হিসেবে রোজা রাখি, কিন্তু রোজা রাখার পর আমাদের দেশে যে এরকম মনে করেন যে একটা ঐতিহ্য আছে রমজান নিয়ে খাওয়া দাওয়ার। আর খাবার দাবারটা এরকমই যে একটা না হলে একটা হয় না, একটার পরিবর্তে একটা থাকতেই হবে এরকম। যেমন আলু চপ, পেঁয়াজু, বাইগুনি এগুলো লাগবেই আমাদের। আর বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের যে রমজানে মুড়ি ভর্তা, বিরিয়ানি, তারপর আরো অন্যান্য খাবার যেগুলো আছে মুখরোচক খাবার, এগুলো না হলেই হয় না। এটা মানুষের মানে হয়তোবা মানে এটা সংস্কৃতির সাথেও মিশে গেছে। কিন্তু আসলে ভোজনের সাথে কি রমজানের কোন সম্পর্ক আছে? না, অবশ্যই না, এটা তো সংযমের মাস। এখানে যত লোভ লালসা কম থাকবে ততই ভালো, তাই না? আমরা এটা আসলে মানতে পারছি না কেন? হ্যাঁ, আমরা এটা মানতে পারছি না কেন? না, এটা তো এখন ওই যে বললাম সংস্কৃতির অংশ হয়ে গেছে, দিন যাচ্ছে আর এটার প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ছে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেহেতু রহমতের সময় চলছে, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করি, যাতে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। নগরবাসীর ভাবনায় অতিরিক্ত ভোজন বিলাসীদের পক্ষে এবং বিপক্ষে কথা উঠে এসেছে। ভালোগুলো গ্রহণ করি, খারাপগুলো বর্জন করি। রোজার মাস, এর তাৎপর্য এবং গুরুত্ব এবং এর সংযমকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। নগরবাসীর ভাবনা থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি, রফিকুল ইসলাম। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, কুরাইশ নিউজ। পূর্বে রেশারেশির জের ধরেই সার্জিসে আলমের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য সার্জিস ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা সার্জিস আলম ছাত্রদলকে নিয়ে মন্তব্য করায় তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। ছাত্রদলকে জড়িয়ে সার্জিসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন দলের সভাপতি। সার্জিস আলম ছাত্র দলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানান তিনি। গত ৫ মার্চ ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে যশোর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত 10টার পরে সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেটের দিকে আসেন। এই সময়ে 8 নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন। গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দাও, গুলিয়ে দাও স্লোগান দেয়। উল্লেখ্য, নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি
এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত। পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এবার জেলার সংবাদ। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইপিইউ-ডিএফ এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অবস্থিত ছিল আস্তানাটি। পরে সেখানে অভিযান চালিয়ে গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে তাদের ব্যবহৃত ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি টকি সেট, একটি হার্ড ডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের কয়েক মিনিট পরে ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ রকেটটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ফ্লোরিডার বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বিস্ফোরণের ফলে ক্যারিবীয় সাগরের দ্বীপ রাষ্ট্রগুলোর আকাশে জ্বলন্ত ধ্বংসবিশেষ ছিটকে পড়তে দেখা যায়। স্পেস এক্সের স্টারশিপ রকেটে যাবৎকালের সবচেয়ে বড় রকেট, যার উচ্চতা প্রায় ১২০ মিটার। উৎক্ষেপণের মাত্র ৮ মিনিট পর এটি বিস্ফোরিত হয়। স্পেস এক্সের কমিউনিকেশন ম্যানেজার ড্যান হুট জানিয়েছেন, রকেটের উপরের অংশে কোনো অসঙ্গতি দেখা দেওয়ার নভোযানের সঙ্গে সব যোগাযোগ হারিয়ে ফেলে। স্পেস এক্স জানিয়েছে, ব্যর্থতার মূল কারণ ভালোভাবে বোঝার জন্য ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, এটি ছিল স্পেস এক্সের ৭ম স্টারশিপ উড্ডয়ন পরীক্ষা, যা মঙ্গল গ্রহে মানুষ ও পণ্য সম্ভার বহনের লক্ষ্যে পরিচালিত হচ্ছিল। জানাবো খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে বড় চমক দেখিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। একই সাথে প্রথমবার হেড কোচের দায়িত্ব পেয়ে সাফল্যের জোয়ারে ভাসছেন মোহাম্মদ আশরাফুল। বিকেএসপির ৩ নম্বর মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৪ রানে হারিয়ে জয় নিশ্চিত করে ধানমন্ডি। প্রথমে ব্যাট করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫০ ওভারে ৭ উইকেট তোলে ৩৩২ রান। ঝড়ো সেঞ্চুরি করে ১৪৩ রানের হার নামানা ইনিংস খেলেন ইয়াসিন আলী রাব্বি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানভীর ইসলাম। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান ১৭ রান করে ফিরলে ০ রানে বিদায় নেন সৌম্য সরকার। এরপরেই সাইফ হাসান ও আফিফ হোসেন গড়েন ১৬২ রানের জুটি। দুজনেই নার্ভাস ৯০-তে আউট হন। সাইফ ৯৫ ও আফিফ করেন ৯৮ রান। শেষ দিকে রেজাউর রহমান রাজা ৪৯ রান করলে ৩০৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ভিন্ন এক লুকে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। জিন ৩ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজলের সঙ্গে। এই সিনেমাতে ভিন্ন এক লুকে ধরা দিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একটি পোস্টার, যেখানে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে, যার হাত ভর্তি লম্বা নখ, বড় বড় রক্তচোষা দাঁত। এমন ভয়ঙ্কর লুকই ধরা দিয়েছেন
নুসরাত ফারিয়া, অর্থাৎ হরর মুভি নিয়ে উপস্থিত ফারিয়া। তবে এই সিনেমা সংশ্লিষ্টরা বলছেন সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। আসছে রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমন্বয় পরিচয়ে এখন আর কোনো অস্তিত্ব নেই মন্তব্য নাহিদ ইসলামের। পূর্বের রেশারেশির জেরি সার্জিসের উপর হামলা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি। ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান সেনাবাহিনীর। এবং ডিপিএল এ রূপগঞ্জকে হারিয়ে চমক ধানমন্ডির। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি আবু তাহের নয়ন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।